যে মেয়েটি নিজের জন্য একটি জীবন বানাতে চেয়েছিল, কখনো কখনো একজন মানুষকে বাইরে থেকে দেখে মনে হয় তার জীবনটা খুব সুন্দর। সে নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজের স্বপ্ন আছে, কাজ আছে, একটা ভবিষ্যৎ আছে। কিন্তু আমরা জানি না এই সুন্দর জীবনের নিচে কত পুরনো ক্ষত লুকিয়ে আছে। লিলি ব্লুমও এমন একজন মানুষ। সে বোস্টনে এসেছে নতুন করে জীবন শুরু করতে, তার অতীতকে পিছনে ফেলে। একদিন নিজের একটা ফুলের দোকান করার স্বপ্ন ছিল তার, আর সেই স্বপ্নকে সত্যি করার জন্য সে ধীরে ধীরে নিজের পৃথিবীটা তৈরি করছিল। কিন্তু অতীত কখনো কখনো দরজায় কড়া নাড়ে না, সে হঠাৎ করেই সামনে এসে দাঁড়ায়। লিলির জীবনেও ঠিক তেমনটাই ঘটেছিল। এক সন্ধ্যায় ছাদের ওপর দাঁড়িয়ে সে তার জীবনের কিছু কথা ভাবছিল, জীবনের এমন কিছু মুহূর্ত যেগুলো সে কাউকে সহজে বলতে পারে না। তারপর তার সঙ্গে দেখা হলো একজন মানুষের, নাম রাইল কিংকেইড। রাইল একজন নিউরোসার্জন, আত্মবিশ্বাসী, সফল, বুদ্ধিমান। আর প্রথম দেখাতেই লিলির মনে হল এই মানুষটার মধ্যে অন্যরকম কিছু আছে। তাদের প্রথম কথোপকথন খুব স্বাভাবিক ছিল না, বরং কিছুটা অদ্ভুত। দুজন মানুষ নিজেদের জীবনের এমন কিছু কথা বলে ফেলল যেগুলো সাধারণত অপরিচিত কাউকে বলা হয় না। কিন্তু অদ্ভুতভাবে সেই অস্বস্তির মধ্যেই একটা আকর্ষণ তৈরি হল। রাইল লিলির প্রতি আকৃষ্ট হয়েছিল, লিলিও তার প্রতি। কিন্তু একটা সমস্যা ছিল, রাইল সম্পর্কের ব্যাপারে আগ্রহী নয়। সে স্পষ্ট করে দিয়েছিল সে প্রেমের সম্পর্ক চায় না। লিলিও তখন কোনো সম্পর্কের জন্য মরিয়া ছিল না। তাই দুজনের মধ্যে একটা অদ্ভুত সমঝোতা তৈরি হল। কোনো প্রতিশ্রুতি নেই, কোনো ভবিষ্যতের পরিকল্পনা নেই, শুধু বর্তমান। কিন্তু মানুষ যখন নিজের হৃদয়কে বলে আমি জড়িয়ে পড়ব না, তখন হৃদয় সাধারণত সেই কথাটা শোনে না। লিলিও শুনল না। ধীরে ধীরে রাইলও তার জীবনের গুরুত্বপূর্ণ একজন মানুষ হয়ে উঠতে লাগল। তারপর একদিন লিলির জীবনে আবার ফিরে এলো অতীত, একজন মানুষ, অ্যাটলাস কারিগান। লিলির কৈশোরের সেই মানুষ যার সঙ্গে তার জীবনের এমন কিছু স্মৃতি জড়িয়ে আছে যেগুলো সে কখনো পুরোপুরি ভুলতে পারেনি। অ্যাটলাস ছিল লিলির প্রথম ভালোবাসা, কিন্তু তাদের গল্পটা ছিল সুন্দর প্রেমের গল্প নয়। কারণ লিলির কৈশোরে তার নিজের বাড়ির ভেতরেই এমন কিছু ঘটনা ঘটেছিল যেগুলো তাকে ভালোবাসা সম্পর্কে বিভ্রান্ত করে দিয়েছিল। তার বাবা মায়ের সঙ্গে যেভাবে আচরণ করত তা লিলি ছোটবেলা থেকেই দেখেছে। একজন সন্তান যখন নিজের ঘরে ভালোবাসার সঙ্গে সহিংসতাকে পাশাপাশি দেখতে শেখে, তখন তার ভেতরে একটা ভয়ঙ্কর প্রশ্ন জন্ম নেয়, ভালোবাসা কি এমনই? লিলি জানত তার বাবার আচরণ ভুল, কিন্তু একই সঙ্গে সে এটাও দেখেছিল তার মা সেই সম্পর্কের মধ্যেই থেকে গেছে। এই দ্বন্দ্বটাই বড় হয়ে লিলির ভেতরে থেকে যায়। একদিকে সে চায় এমন একজন মানুষ যে তাকে ভালোবাসবে, অন্যদিকে সে ভয় পায় যদি সেই ভালোবাসার ভেতরেও তার শৈশবের সেই একই অন্ধকার ফিরে আসে। সে জানত না তার নিজের জীবনে সেই প্রশ্নের উত্তর আরও কঠিনভাবে ফিরে আসতে চলেছে। কারণ রাইলের সঙ্গে তার সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে। তারা বিয়ে করে, লিলি তার স্বপ্নের ফুলের দোকান শুরু করে। বাইরে থেকে সবকিছু যেন ঠিকঠাক, কিন্তু ভালোবাসার গল্পের সবচেয়ে বিপজ্জনক জায়গা হল সবকিছু ভেঙে পড়ার আগে অনেক সময় সবকিছুই খুব সুন্দর দেখায়। রাইল লিলিকে ভালোবাসত, কিন্তু একদিন সেই ভালোবাসার ভেতরেই একটা সীমা অতিক্রম হল, একটা মুহূর্তের রাগ, একটা সহিংস আচরণ। তারপর ক্ষমা, ব্যাখ্যা, অনুশোচনা, আর লিলির নিজের মনকে বোঝানো এটা আর হবে না। কিন্তু আবার হলো। আর তখন লিলি এমন একটা সত্যের সামনে দাঁড়ালো যেটা মেনে নেওয়া তার জন্য সবচেয়ে কঠিন ছিল। সে যে মানুষটাকে ভালোবাসে সেই মানুষটিই তাকে আঘাত করছে। আর এখান থেকেই ইট এন্ডস উইথ আস আর শুধু প্রেমের গল্প থাকে না, এটা হয়ে ওঠে একজন মানুষের নিজের জীবনকে নিজের হাতে ফিরিয়ে নেওয়ার গল্প। ভালোবাসা কি সবকিছু ক্ষমা করার নাম? এখানে বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আসে, যদি কেউ তোমাকে ভালোবাসে কিন্তু একই সঙ্গে তোমাকে আঘাতও করে, তাহলে সেই সম্পর্ককে কি ভালোবাসা বলা যায়? লিলির সবচেয়ে বড় সমস্যা ছিল সে রাইলকে ভালোবাসত। আর মানুষ যখন কাউকে ভালোবাসে তখন সে শুধু তার খারাপ কাজ দেখে না, সে তার ভালো দিকগুলোও দেখে। সে ভাবে ও আসলে এমন নয়, এটা একটা খারাপ মুহূর্ত ছিল, ও আমাকে ভালোবাসে,
ও বদলে যাবে। এই চিন্তাগুলো খুব মানবিক, কিন্তু এখানেই বইটি আমাদের কঠিন একটা সত্য দেখায়। কাউকে ভালোবাসা আর তার সঙ্গে নিরাপদ থাকা এক জিনিস নয়। কেউ তোমাকে সত্যিই ভালোবাসতে পারে, আবার একই সঙ্গে তোমার জন্য ক্ষতিকরও হতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভালোবাসা কাউকে তোমার ওপর আঘাত করার অধিকার দেয় না। লিলির গল্প আরও কঠিন হয়ে ওঠে কারণ সে নিজেই ছোটবেলায় দেখেছিল তার মা কিভাবে একটি অ্যাবিউসিভ রিলেশনশিপের মধ্যে থেকেও নিজের পরিবারটাকে ধরে রাখার চেষ্টা করেছে। ফলে লিলির কাছে প্রশ্নটা শুধু আমি কি রাইলকে ভালোবাসি এটা ছিল না। প্রশ্নটা আরও গভীর, আমি কি সেই জীবনকে আবার নিজের জীবনে ঢুকতে দেব যে জীবন থেকে আমি সারা জীবন পালাতে চেয়েছি? আর এখানেই আসে অ্যাটলাস, অতীতের একজন মানুষ যে লিলিকে মনে করিয়ে দেয় ভালোবাসা সবসময় ভয় হতে হবে না। কেউ তোমাকে ভালোবাসতে পারে তোমাকে নিজের করে নেওয়ার জন্য নয়, বরং তোমাকে নিরাপদ রাখার জন্য। কিন্তু লিলির সামনে তখনও সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা বাকি, কারণ বাস্তব জীবনে সঠিক সিদ্ধান্ত সবসময় সহজ সিদ্ধান্ত নয়। কখনো কখনো সঠিক সিদ্ধান্তের অর্থ হল যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তাকেই ছেড়ে দেওয়া। এবং এখানেই বইটির শিরোনাম ইট এন্ডস উইথ আস তার প্রকৃত অর্থ পেতে শুরু করে। কারণ লিলি বুঝতে পারে তার মায়ের জীবনে যে চক্র শুরু হয়েছিল সেটা তার জীবনে এসে শেষ হতে পারে। তার কাছে একটা সন্তানও আসতে চলেছে। আর তখন তার সিদ্ধান্তটা শুধু নিজের জন্য নয়, সে ভাবতে শুরু করে, আমি কি আমার সন্তানকে সেই একই শৈশব দেব যেটা আমি পেয়েছিলাম? উত্তরটা তাকে নিজের জীবন বদলাতে বাধ্য করে। সে রাইলকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে বুঝতে পারে কাউকে ভালোবাসা মানেই তার সঙ্গে সারা জীবন থাকা নয়। কখনো কখনো ভালোবাসার সবচেয়ে কঠিন রূপ হল নিজেকে বাঁচানোর জন্য চলে যাওয়া। আর হয়তো এই কারণেই এই গল্পের সবচেয়ে শক্তিশালী মানুষটি সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়া মানুষ নয়। সে হল যে মানুষটি নিজের কষ্টের চক্রকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাতে দেয় না। লিলি নিজের জীবনে একটা সীমারেখা টেনে দেয়। তারপর সে তার অনাগত সন্তানের দিকে তাকিয়ে একটা সিদ্ধান্ত নেয়, যে গল্প তার মায়ের জীবনে শেষ হয়নি সেটা তার জীবনে শেষ হবে। যে মানুষটাকে ভালোবাসা যায় তাকে কি ছেড়ে যাওয়া যায়? লিলি ভেবেছিল সে অতীতকে পেছনে ফেলে এসেছে, কিন্তু মানুষ অতীতকে যত দূরে সরিয়ে রাখে কখনো কখনো সেটাই তত জোরে ফিরে আসে। রাইলের সঙ্গে তার সম্পর্কের শুরুটা ছিল সুন্দর। দুজনের মধ্যে আকর্ষণ ছিল, ছিল বুদ্ধিবৃত্তিক টান, ছিল হাসি, স্বপ্ন আর ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা। লিলি এমন একজন মানুষকে পেয়েছিল যাকে সে নিজের জীবনের অংশ করতে চেয়েছিল, আর রাইলও লিলিকে ভালোবাসত। সমস্যাটা ছিল ভালোবাসার সঙ্গে তার ভেতরে এমন একটা অন্ধকার ছিল যেটা লিলি প্রথমে দেখতে পায়নি। একটা ছোট ঘটনা দিয়ে শুরু হয়েছিল, একটা রাগ, একটা সীমা অতিক্রম, তারপর ক্ষমা চাওয়া। রাইল নিজের আচরণের জন্য অনুতপ্ত হয়েছিল, আর লিলি তাকে ক্ষমা করেছিল, কারণ সে ভাবছিল মানুষ ভুল করতেই পারে। একটা ভুল একজন মানুষকে খারাপ মানুষ বানিয়ে দেয় না, এটা সত্যি। কিন্তু সমস্যাটা তখন শুরু হয় যখন সেই একটা ভুল বারবার ঘটতে থাকে। প্রতিবারই নতুন একটা কারণ থাকে, কখনো রাগ, কখনো ভুল বোঝাবুঝি, কখনো পরিস্থিতি, আর প্রতিবারের শেষে ক্ষমা। লিলি তখন একটা ভয়ঙ্কর মানসিক চক্রের মধ্যে ঢুকে পড়ে। আঘাত, অনুশোচনা, ক্ষমা, তারপর আবার ভালোবাসা, আবার আঘাত। এই চক্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এখানে সবসময় খারাপ মুহূর্ত থাকে না, বরং মাঝখানে অনেক সুন্দর মুহূর্তও থাকে। আর সেই সুন্দর মুহূর্তগুলোই মানুষকে সম্পর্কের মধ্যে আটকে রাখে। লিলি ভাবে, ও তো সবসময় এমন নয়, ও আমাকে ভালোবাসে, ও নিজেও তো কষ্ট পাচ্ছে, হয়তো এবার সত্যিই বদলে যাবে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, একজন অ্যাবিউসিভ মানুষ সবসময় নিষ্ঠুর হয় না। সে কখনো কখনো অত্যন্ত কোমলও হতে পারে। সে ভালোবাসতে পারে, যত্ন নিতে পারে, ক্ষমা চাইতে পারে। আর ঠিক এই কারণেই সম্পর্কটা ছেড়ে যাওয়া এত কঠিন। কারণ তুমি শুধু খারাপ মানুষটাকে ছেড়ে যাচ্ছ না, তুমি সেই মানুষটাকেও ছেড়ে যাচ্ছ যে তোমাকে হাসিয়েছে, যে তোমার স্বপ্নকে সমর্থন করেছে, যে তোমার সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা করেছে। তুমি এমন একজন মানুষকে ছেড়ে যাচ্ছ যাকে তুমি সত্যিই ভালোবাসো,
আর এই জায়গাটাতেই লিলির অতীত আবার বর্তমানের সঙ্গে মিশে যায়। তার বাবার কথা মনে পড়ে। শৈশবে সে দেখেছিল তার মা বাবার আচরণের শিকার হয়েও সম্পর্কটা ধরে রেখেছিল। ছোট্ট লিলি তখন বুঝতে পারেনি কেন একজন মানুষ যে এত কষ্ট পেয়েছে সে কেন চলে যাচ্ছে না। বড় হয়ে সে বুঝতে শুরু করে, কারণ সম্পর্কের ভেতরে থাকা মানুষটি বাইরে দাঁড়িয়ে থাকা মানুষের মতো সবকিছু দেখতে পারে না। বাইরের মানুষ বলে চলে যাও, কিন্তু ভেতরে থাকা মানুষটি ভাবে যদি সে বদলে যায়, যদি আমি চলে গিয়ে ভুল করি, যদি সে সত্যিই আমাকে ভালোবাসে, যদি এইবার সবকিছু ঠিক হয়ে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, আমি কি তাকে ছেড়ে দিলে আমি কি নিজেই খারাপ মানুষ হয়ে যাব? লিলিও এই প্রশ্নের মুখোমুখি হয়, কারণ সে রাইলকে ঘৃণা করত না, সে তাকে ভালোবাসত। আর এটাই তার সিদ্ধান্তকে এত কঠিন করে তুলেছিল। তারপর আসে অ্যাটলাস। অ্যাটলাস শুধু লিলির পুরনো প্রেমিক নয়, সে লিলির জীবনের এমন একটা অংশ যেখানে ভালোবাসার সঙ্গে নিরাপত্তা জড়িয়ে আছে। কৈশোরে যখন লিলি নিজের বাড়িতে অশান্তি দেখছিল, তখন অ্যাটলাস ছিল তার কাছে একটা নিরাপদ জায়গা। সে নিজেও নিজের জীবনে সংগ্রাম করছিল, তবুও লিলির প্রতি তার আচরণে ছিল সম্মান, যত্ন, ছিল অপেক্ষা। বছরের পর বছর কেটে গেলেও অ্যাটলাস লিলিকে পুরোপুরি ভুলতে পারেনি। আর লিলিও তাকে ভুলে যায়নি। কিন্তু এই জায়গায় গল্পটা খুব সহজ হতে পারত। একজন ভালো মানুষ ফিরে এসেছে, একজন খারাপ মানুষকে ছেড়ে লিলি তার কাছে ফিরে যাবে। কিন্তু জীবন এত সহজ নয়, কারণ লিলির সিদ্ধান্ত অ্যাটলাসকে বেছে নেওয়া নয়। লিলির সবচেয়ে বড় সিদ্ধান্ত হল নিজেকে বেছে নেওয়া। এই পার্থক্যটাই পুরো গল্পের হৃদয়। যদি লিলি শুধু রাইলকে ছেড়ে অ্যাটলাসের কাছে ফিরে যেত, তাহলে গল্পটা হয়ে যেত খারাপ মানুষকে ছেড়ে ভালো মানুষকে বেছে নেওয়া। কিন্তু গল্পটি তার চেয়ে অনেক গভীর। লিলি বুঝতে পারে তার জীবনের প্রশ্নটা রাইল না অ্যাটলাস এটা নয়, প্রশ্নটা হল আমি কেমন জীবন চাই। আর এই প্রশ্নের উত্তর তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের দিকে তাকে নিয়ে যায়। একসময় লিলি বুঝতে পারে সে মা হতে চলেছে, এবং তখন তার ভেতরের সমস্ত দ্বন্দ্ব আরও তীব্র হয়ে ওঠে। কারণ এখন সে শুধু নিজের কথা ভাবছে না, সে তার সন্তানের কথা ভাবছে। সে নিজের শৈশবের কথা মনে করে। একটা শিশু যখন নিজের ঘরে ভালোবাসার সঙ্গে সহিংসতাকে দেখতে শেখে, তখন তার কাছে ভালোবাসার সংজ্ঞাটাই বদলে যেতে পারে। লিলি সেই চক্রকে চিনতে পারে। সে বুঝতে পারে তার মা যেটা সহ্য করেছিলেন, সেটা যদি সে নিজের জীবনে পুনরাবৃত্তি করে, তাহলে তার সন্তানও একদিন একই প্রশ্ন করতে পারে, মা কেন চলে যায়নি? এই উপলব্ধিটাই লিলিকে ভেঙে দেয়, কারণ এবার তার সামনে নিজের জীবন বাঁচানোর পাশাপাশি আরেকটি জীবনকে রক্ষা করার দায়িত্বও আছে। আর তখন সে বুঝতে পারে কাউকে ভালোবাসা মানে তার সব আচরণ মেনে নেওয়া নয়। কাউকে ভালোবাসা মানে তার সঙ্গে নিজের জীবন ধ্বংস হতে দেওয়া নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেউ তোমাকে আঘাত করলে তাকে ছেড়ে যাওয়ার জন্য তোমার তাকে ঘৃণা করা প্রয়োজন নেই। তুমি তাকে ভালোবাসতে পারো, তবুও চলে যেতে পারো। তুমি তার ভালো দিকগুলো মনে রাখতে পারো, তবুও বলতে পারো এই সম্পর্ক আমার জন্য নিরাপদ নয়। এই উপলব্ধি লিলিকে বদলে দেয়। সে আর প্রশ্ন করে না আমি কি রাইলকে ভালোবাসি, সে প্রশ্ন করে এই ভালোবাসার মধ্যে আমি কি নিজের অস্তিত্ব ধরে রাখতে পারছি? আর উত্তরটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়, না। তাই এবার তাকে সিদ্ধান্ত নিতে হবে, একটা এমন সিদ্ধান্ত যেটা তার হৃদয় ভেঙে দেবে, কিন্তু হয়তো তার জীবনকে বাঁচিয়ে দেবে। আর তখনই ইট এন্ডস উইথ আস নামটির আসল অর্থ আরও স্পষ্ট হয়ে ওঠে। কারণ লিলি শুধু একটা সম্পর্ক শেষ করতে যাচ্ছে না, সে একটা চক্র শেষ করতে যাচ্ছে। একটা প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে আসা ভালোবাসার ভুল সংজ্ঞা, একটা পরিবারে জন্ম নেওয়া ভয়, একটা শিশুর মনে তৈরি হওয়া প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর এবার লিলি লিখবে তার নিজের জীবনে, তার নিজের হাতে। এই অধ্যায়ে আমাদের কি শেখায়? আমরা অনেক সময় ভাবি যদি সে আমাকে ভালোবাসে তাহলে সে আমাকে আঘাত করতে পারে কিভাবে? কিন্তু বাস্তবতা হল মানুষের অনুভূতি আর তার আচরণ সবসময় এক নয়। কেউ তোমাকে ভালোবাসতে পারে,
কিন্তু তবুও তোমার জন্য নিরাপদ নাও হতে পারে। আর সম্পর্কের মূল্য শুধু ভালো মুহূর্ত দিয়ে বিচার করা যায় না। একজন মানুষ যখন বারবার তোমার সীমা অতিক্রম করে, তখন তার পরে আসা ক্ষমা আগের আঘাতকে মুছে দেয় না। লিলির সবচেয়ে বড় শিক্ষা তাই, ভালোবাসা ধরে রাখার চেয়ে কখনো কখনো নিজের সীমারেখা ধরে রাখা বেশি জরুরি। আর একটা সম্পর্ক শেষ করার জন্য সব সময় ঘৃণা প্রয়োজন হয় না। কখনো কখনো বলতে হয়, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি এইভাবে আর বাঁচতে পারি না। এবং সেই বাক্যটাই লিলির জীবনের সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে সাহসী সিদ্ধান্তের দিকে তাকে নিয়ে যায়। পরের অধ্যায়ে আমরা যাব লিলি ও রাইলের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাঙনের জায়গায়, যেখানে লিলিকে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হয় সে কি তার মায়ের মতো একই চক্রের মধ্যে থাকবে, নাকি সত্যিই বলবে ইট এন্ডস উইথ আস। অধ্যায় ৩, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এভাবে নয়। লিলি অনেকদিন ধরে একটা জিনিস বিশ্বাস করতে চেয়েছিল, মানুষ বদলাতে পারে, বিশেষ করে যখন সেই মানুষটি তাকে ভালোবাসে। রাইলও বদলাতে চেয়েছিল। প্রতিবার সীমা অতিক্রম করার পর সে নিজের আচরণ নিয়ে অনুতপ্ত হতো, লিলির কাছে ক্ষমা চাইত, কখনো নিজের অতীতের কথা বলত। তার নিজের ভেতরেও যে অন্ধকার আছে সেটা সে অস্বীকার করত না। আর এটাই লিলির জন্য সবচেয়ে কঠিন ছিল, কারণ রাইলকে সে কোনো দানব হিসেবে দেখতে পারত না। সে জানত রাইলের ভেতরে ভালো একজন মানুষও আছে। কিন্তু একটা মানুষ ভালো হতে পারে, তবুও তার কিছু আচরণ ভয়ঙ্কর হতে পারে। আর সম্পর্কের ক্ষেত্রে এই পার্থক্যটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক সময় মানুষকে বিচার করি তার উদ্দেশ্য দিয়ে। সে তো আমাকে আঘাত করতে চায়নি, রাগের মাথায় করেছে, পরে তো ক্ষমা চেয়েছে। কিন্তু লিলি ধীরে ধীরে বুঝতে শুরু করে, কাউকে আঘাত করার উদ্দেশ্য না থাকলেও আঘাতের ফলাফল সত্যি। আর সেই সত্যিটা একদিন আর অস্বীকার করা সম্ভব হল না। লিলি প্রেগনেন্ট, তার শরীরের ভেতরে একটা নতুন জীবন বেড়ে উঠছে। আর সেই মুহূর্তে তার নিজের শৈশবের ছবিগুলো আরও পরিষ্কার হয়ে ওঠে। সে তার বাবাকে মনে করে, তার মাকে মনে করে, সেই ঘরের কথা মনে করে যেখানে ভালোবাসা ছিল। কিন্তু সেই ভালোবাসার পাশেই ছিল ভয়। ছোটবেলায় লিলি বুঝতে পারেনি তার মা কেন থেকে গিয়েছিল। এখন সে বুঝতে পারছে, কারণ সে নিজেও একই জায়গায় এসে দাঁড়িয়েছে। সে রাইলকে ভালোবাসে, সে জানে রাইল তাকে ভালোবাসে, সে জানে রাইল সবসময় খারাপ নয়। কিন্তু সে এটাও জানে তার সঙ্গে থাকা মানে তার সন্তান এমন একটি পরিবেশে বড় হতে পারে যেখানে ভালোবাসা আর ভয় একসঙ্গে বাস করবে। আর লিলি নিজের সন্তানকে সেই পৃথিবী দিতে চায় না। তবুও সিদ্ধান্ত নেওয়া সহজ নয়, কারণ সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত শুধু একটা দরজা বন্ধ করা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে স্মৃতি, ভালো সময়, ভবিষ্যতের স্বপ্ন, নিজের ভুল সিদ্ধান্তের ভয়, লোকে কি ভাববে তার ভয়, আর সবচেয়ে বড়, নিজের হৃদয়ের সঙ্গে যুদ্ধ। লিলির হৃদয় তখনও রাইলকে ভালোবাসে, কিন্তু তার বিবেক তাকে অন্য কথা বলছে। আর এই জায়গাতেই গল্পটি একটা গভীর প্রশ্ন করে, ভালোবাসা কি কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যথেষ্ট? উত্তরটা না, কারণ একটা সম্পর্কের জন্য শুধু ভালোবাসা যথেষ্ট নয়। প্রয়োজন নিরাপত্তা, সম্মান, সীমারেখার প্রতি শ্রদ্ধা, প্রয়োজন দায়িত্ববোধ। আর যখন এগুলো বারবার ভেঙে যায়, তখন ভালোবাসা একা একটা সম্পর্ককে সুস্থ রাখতে পারে না। লিলি অবশেষে সেই সত্যিটা মেনে নেয়। সে রাইলকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই সিদ্ধান্তের মধ্যে কোনো প্রতিশোধ নেই, কোনো ঘৃণা নেই। আছে কষ্ট, কান্না, ভালোবাসা। আর আছে একটা কঠিন উপলব্ধি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার সঙ্গে এভাবে বাঁচতে পারি না। এই সিদ্ধান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, লিলি এবার নিজের মায়ের জীবনকে অন্যভাবে দেখতে শুরু করে। ছোটবেলায় সে হয়তো ভাবত মা কেন বাবাকে ছেড়ে যায়নি, কিন্তু এখন সে বুঝতে পারে একজন মানুষকে বাইরে থেকে বিচার করা খুব সহজ, কিন্তু তার জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়া অনেক কঠিন। তার মা হয়তো দুর্বল ছিলেন না, হয়তো তিনিও আটকে ছিলেন ভালোবাসা, আশা, ভয়, সামাজিক চাপ আর পরিবারের ভবিষ্যতের মধ্যে। লিলি এবার বুঝতে পারে
তার মাকে বিচার করার বদলে বোঝা উচিত ছিল। আর এই উপলব্ধির সঙ্গে তার নিজের ভেতরেও একটা পরিবর্তন আসে। সে আর শুধু নিজের জন্য সিদ্ধান্ত নেয় না, সে নিজের মায়ের অসমাপ্ত গল্পের সামনে দাঁড়িয়ে নিজের জন্য নতুন একটা শেষ লিখতে চায়। এটাই গল্পের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত, কারণ লিলি শুধু রাইলকে ছেড়ে যাচ্ছে না, সে নিজের সন্তানের জন্য একটা নতুন ভবিষ্যৎ বেছে নিচ্ছে। একটা ভবিষ্যৎ যেখানে তার সন্তান কখনো জিজ্ঞেস করবে না, মা, তুমি কেন থেকে গিয়েছিলে? বরং একদিন হয়তো বুঝবে তার মা তাকে শিখিয়েছিল ভালোবাসা মানে কষ্ট সহ্য করে থাকা নয়, ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা নয়, ভালোবাসা মানে কাউকে নিজের জীবনের মালিক বানিয়ে দেওয়া নয়, আর নিজের জীবন থেকে একটা ক্ষতিকর সম্পর্ক সরিয়ে দেওয়া ব্যর্থতা নয়। কখনো কখনো সেটাই সবচেয়ে বড় সাহস। লিলি চলে যায়, রায়েল তার জীবনে একটা গভীর ক্ষত হয়ে থেকে যায়। কিন্তু সেই ক্ষতের মধ্যেও লিলি একটা সত্য খুঁজে পায়। সে রায়েলকে ভালোবেসেছিল, সেই ভালোবাসা মিথ্যা ছিল না। কিন্তু সেই ভালোবাসা তাকে সম্পর্কের মধ্যে থাকার বাধ্যবাধকতাও দেয় না। এই পার্থক্যটাই লিলির মুক্তি। আর তারপর আসে অ্যাটলাস, যে মানুষটি তার অতীতের অংশ ছিল, যে তাকে ভুলে যায়নি। কিন্তু এখানেও গল্পটা খুব সুন্দর একটা শিক্ষা দেয়। অ্যাটলাস লিলিকে উদ্ধার করতে আসেনি, লিলিকে নিজেই নিজেকে উদ্ধার করতে হয়েছে। অ্যাটলাস শুধু তাকে মনে করিয়ে দেয় লিলি ভালোবাসার যোগ্য, নিরাপদ ভালোবাসার যোগ্য, সম্মানের যোগ্য, তার নিজের একটা জীবন পাওয়ার অধিকার আছে। আর সেই জায়গা থেকেই লিলি ধীরে ধীরে নিজের নতুন জীবন শুরু করে, একটা নতুন জীবন যেখানে অতীত মুছে যায়নি, কিন্তু অতীত আর তার ভবিষ্যৎ ঠিক করে না। এটাই হয়তো হিলিংয়ের সবচেয়ে বাস্তব অর্থ। হিলিং মানে সবকিছু ভুলে যাওয়া নয়। হিলিং মানে যে ঘটনা একসময় তোমার জীবনকে নিয়ন্ত্রণ করত, একদিন সেটার দিকে তাকিয়ে তুমি বলতে পারা, এটা আমার গল্পের একটা অংশ, কিন্তু এটাই আমার পুরো গল্প নয়। লিলির জীবনেও তাই হয়। তার শৈশব তাকে তৈরি করেছে, তার ভালোবাসা তাকে বদলেছে, তার কষ্ট তাকে শিখিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তার সিদ্ধান্তই তাকে নতুন মানুষ বানিয়েছে। আর তখন শিরোনামটা আবার ফিরে আসে, ইট এন্ডস উইথ আস। অর্থাৎ যে চক্র আমার আগে শুরু হয়েছিল সেটা আমার কাছে এসে শেষ হবে। আমার সন্তানকে আমি সেই চক্রের উত্তরাধিকার দেব না, আমার ভালোবাসাকে আমি সহিংসতার অজুহাত হতে দেব না, আর নিজের জীবনকে আমি শুধু এই কারণে উৎসর্গ করব না যে আমি কাউকে ভালোবাসি। কারণ ভালোবাসা যদি তোমাকে নিজের কাছ থেকেই দূরে সরিয়ে দেয়, তাহলে একসময় তোমাকে নিজের কাছে ফিরে আসতেই হয়। লিলি সেই ফিরে আসার পথটাই বেছে নেয়। চক্রভাঙা এত গুরুত্বপূর্ণ কেন? এই গল্পের সবচেয়ে গভীর বিষয় সম্ভবত রাইল নয়, এমনকি অ্যাটলাসও নয়। সবচেয়ে গভীর বিষয় হল চক্র। এক প্রজন্মের আচরণ কিভাবে পরের প্রজন্মের জীবনে চলে আসে। একটি শিশু যদি নিজের ঘরে ভালোবাসার সঙ্গে সহিংসতা দেখতে দেখতে বড় হয়, তাহলে তার কাছে সম্পর্কের একটা বিকৃত ধারণা তৈরি হতে পারে। সে হয়তো পরে নিজেই এমন সম্পর্ক বেছে নিতে পারে, অথবা এমন সম্পর্কের মধ্যে থেকে যেতে পারে। কিন্তু চক্র ভাঙার জায়গাটা এখানেই। লিলি যখন নিজের জীবনে একই প্যাটার্ন দেখতে পেল, তখন সে বলল, না, আমার কাছে এসে এটা শেষ হবে। এটাই বইটির সবচেয়ে শক্তিশালী বার্তা। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, কাউকে ছেড়ে যাওয়ার জন্য তাকে খারাপ মানুষ প্রমাণ করা জরুরি নয়। তোমার জন্য কোনো সম্পর্ক ক্ষতিকর, এই সত্যিটাই যথেষ্ট। তোমাকে প্রমাণ করতে হবে না যে অন্য মানুষটি সম্পূর্ণ খারাপ। তোমার নিজের নিরাপত্তা, তোমার মানসিক শান্তি, তোমার ভবিষ্যৎ, এসবের মূল্য আছে। এবং কখনো কখনো সবচেয়ে সাহসী বাক্যটি হল, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি নিজেকেও ভালোবাসতে শিখেছি। আর সেই জায়গা থেকেই লিলির গল্প একটা প্রেমের গল্প থেকে একটা আত্মমুক্তির গল্পে পরিণত হয়। পরের অধ্যায়ে আমরা অ্যাটলাসের সঙ্গে লিলির সম্পর্ক, রাইলকে ঘিরে লিলির শেষ দ্বন্দ্ব এবং শেষ পর্যন্ত কেন ইট এন্ডস উইথ আসে আসলে কাকে বেছে নিল লিলি, এই প্রশ্নের গল্প নয়, বরং লিলি শেষ পর্যন্ত নিজেকে কিভাবে বেছে নিল সেই জায়গায় যাব। অধ্যায় 4, অ্যাটলাস, যে ভালোবাসা অধিকার করতে চায় না।
লিলি যখন রাইলকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন তার জীবনের সবচেয়ে কঠিন কাজটা শেষ হয়নি, বরং শুরু হয়েছিল। কারণ একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসা শুধু দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসা নয়। মানুষের শরীর একটা জায়গা থেকে চলে যেতে পারে, কিন্তু মন অনেকদিন সেখানেই পড়ে থাকে। লিলির মনে ওর রাইলের স্মৃতি ছিল, তাদের প্রথম দেখা, তাদের হাসি, একসঙ্গে কাটানো সুন্দর সময়, তাদের বিয়ে, ভবিষ্যতের স্বপ্ন। আর সেই সব কিছুর মাঝখানে ছিল সেই মানুষটিও যে তাকে আঘাত করেছিল। এই দ্বন্দ্বটাই সবচেয়ে কঠিন, কারণ লিলি চাইলে রাইলকে শুধু একজন খারাপ মানুষ হিসেবে মনে করতে পারত, তাহলে তাকে ছেড়ে যাওয়া সহজ হতো। কিন্তু বাস্তবতা এত সরল ছিল না। রাইলের মধ্যে ভালোবাসাও ছিল, যত্নও ছিল, অনুশোচনাও ছিল, কিন্তু তার আচরণের ক্ষতও ছিল সত্যি। আর লিলি এবার বুঝেছিল, একজন মানুষের ভালো দিকগুলো তার খারাপ আচরণের ক্ষতি বাতিল করে দেয় না। ঠিক তখনই তার জীবনে আবার সামনে আসে অ্যাটলাস। অ্যাটলাস সেই মানুষ যে লিলির অতীতের সঙ্গে যুক্ত। কিশোর বয়সের সেই সম্পর্ক, যেখানে ভালোবাসার পাশাপাশি ছিল একটা নিরাপদ আশ্রয়ের অনুভূতি। কিন্তু অ্যাটলাসের গল্পও সহজ ছিল না। সে নিজেও জীবনের কঠিন বাস্তবতার মধ্য দিয়ে বড় হয়েছে। তার নিজের সংগ্রাম ছিল, ক্ষত ছিল। কিন্তু লিলির সঙ্গে তার সম্পর্কের একটা পার্থক্য ছিল। অ্যাটলাস লিলিকে নিজের করে পাওয়ার জন্য তার দুর্বলতাকে ব্যবহার করেনি। সে অপেক্ষা করেছিল, লিলির সিদ্ধান্তকে সম্মান করেছিল। আর এই জায়গাটা লিলির কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ ভালোবাসার একটা রূপ আছে যেখানে মানুষ বলে, তুমি আমার। কিন্তু ভালোবাসার আরেকটা রূপ আছে যেখানে মানুষ বলে, তুমি স্বাধীন, তবুও আমি তোমাকে ভালোবাসি। অ্যাটলাসের ভালোবাসা ছিল অনেকটা দ্বিতীয়টির মতো। সে লিলির জীবনে ফিরে এসে তার হয়ে সিদ্ধান্ত নেয়নি। সে বলেনি, রাইলকে ছেড়ে দাও, আমার কাছে ফিরে এসো। বরং সে লিলিকে নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে দিয়েছে। এখানে গল্পটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য দেখায়। একজন মানুষ তোমাকে ভালোবাসে বলেই সে তোমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার পায় না। সত্যিকারে ভালোবাসা তোমার স্বাধীনতাকে সম্মান করে। লিলি ধীরে ধীরে বুঝতে থাকে, অ্যাটলাসকে ভালোবাসার অর্থ রাইলকে ঘৃণা করা নয়। অ্যাটলাসকে বেছে নেওয়ার অর্থ নিজেকে হারিয়ে ফেলা নয়। বরং সে প্রথমবার এমন একটা সম্পর্কের সম্ভাবনা দেখতে পায় যেখানে ভালোবাসা আর নিরাপত্তা একে অপরের শত্রু নয়। যেখানে ভালোবাসার জন্য নিজেকে ছোট করতে হয় না, ভয়কে ভালোবাসার প্রমাণ হিসেবে গ্রহণ করতে হয় না। কিন্তু এখানেও লিলির সামনে একটা বড় প্রশ্ন থাকে, সে কি সত্যিই নতুন করে ভালোবাসতে পারবে? কারণ পুরনো সম্পর্কের ক্ষত নতুন সম্পর্কের দরজায় দাঁড়িয়ে থাকে। তুমি যখন অনেকদিন ভয় নিয়ে বেঁচে থাকো, তখন নিরাপত্তাও কখনো কখনো অপরিচিত মনে হতে পারে। যে মানুষ কখনো চিৎকার করে না, তোমার সীমারেখাকে সম্মান করে, তোমাকে নিয়ন্ত্রণ করতে চায় না, তাকেও বিশ্বাস করতে সময় লাগে। কারণ তোমার মন তখন ভালোবাসার সংজ্ঞা নতুন করে শিখছে। লিলির ক্ষেত্রেও তাই। সে শুধু একজন নতুন মানুষকে গ্রহণ করছে না, সে নিজের ভেতরের পুরনো ধারণাগুলোকে আবার লিখছে। শৈশব তাকে শিখিয়েছিল, ভালোবাসার সঙ্গে কষ্ট থাকতে পারে। রাইল তাকে আরও একবার দেখিয়েছিল, ভালোবাসা থাকলেও সম্পর্ক নিরাপদ নাও হতে পারে। আর অ্যাটলাস তাকে দেখালো, ভালোবাসা শান্তও হতে পারে, সম্মানজনকও হতে পারে। এখানেই লিলির জীবনে সবচেয়ে বড় পরিবর্তন ঘটে। সে আর ভালোবাসাকে শুধু কেউ আমাকে কতটা চায় দিয়ে বিচার করে না। সে প্রশ্ন করে, এই মানুষটির পাশে থাকলে আমি কি নিজের মতো থাকতে পারি? এই প্রশ্নটাই একটা সুস্থ সম্পর্কের অন্যতম ভিত্তি। কারণ কেউ তোমাকে খুব বেশি ভালোবাসে বলেই সে তোমার জন্য ভালো মানুষ হবে, এমন নয়। ভালোবাসার সঙ্গে প্রয়োজন নিরাপত্তা, স্বাধীনতা, সম্মান, দায়িত্ব, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে হারিয়ে না ফেলার ক্ষমতা। লিলি ধীরে ধীরে এগিয়ে যায়, তার জীবনে নতুন একটা অধ্যায় শুরু হয়। কিন্তু এই নতুন অধ্যায়টা পুরনো গল্পকে মুছে দেয় না। কারণ অ্যাটলাস রাইলকে তার স্মৃতি থেকে মুছে দিতে পারে না, কেউ পারে না। হিলিংয়ের অর্থও সেটা নয়। হিলিং মানে অতীতকে মুছে ফেলা নয়। লিলি ধীরে ধীরে বুঝতে থাকে, অ্যাটলাসকে ভালোবাসার অর্থ রাইলকে ঘৃণা করা নয়। লিলি সেই জায়গায় পৌঁছাতে শুরু করে। সে বুঝতে পারে তার জীবনে যা ঘটেছে তার জন্য সে দায়ী নয়। কিন্তু এরপর কি করবে সেই সিদ্ধান্ত তার। এবং এই জায়গাটাই গল্পের সবচেয়ে শক্তিশালী বার্তা। আমাদের জীবনে সবকিছু আমরা বেছে নিই না,
আমরা কোথায় জন্মাবো, কি দেখব, কে আমাদের আঘাত করবে, সবকিছু আমাদের হাতে থাকে না। কিন্তু একটা সময় আসে যখন আমাদের বলতে হয়, এবার আমি কি বেছে নিব? লিলির সামনে সেই সময় এসেছিল। সে তার অতীতকে বেছে নেয়নি, কিন্তু সে তার ভবিষ্যৎকে বেছে নিয়েছে। আর সেই ভবিষ্যতের কেন্দ্রে ছিল তার সন্তান, একটা নতুন জীবন। যে শিশুর কাছে সে সেই ভালোবাসার পৃথিবী তৈরি করতে চেয়েছিল, যেটা সে নিজে পুরোপুরি পায়নি। এখানেই লিলি তার মায়ের গল্প থেকে নিজের গল্পকে আলাদা করে। তার মা যে সিদ্ধান্ত নিতে পারেননি, লিলি সেই সিদ্ধান্ত নেয়। তার মায়ের জীবনের যে চক্র তার শৈশবকে প্রভাবিত করেছিল, লিলি সেই চক্রকে তার সন্তানের জীবনে যেতে দেয় না। এটাই ইট এন্ডস উইথ আস। এই বাক্যটা কোনো রোম্যান্টিক সমাপ্তি নয়, এটা একটা প্রতিজ্ঞা। একজন মানুষের নিজের কাছে করা প্রতিজ্ঞা। আমার সঙ্গে যা হয়েছে তা আমার সন্তানের সঙ্গে হবে না। আমার অতীত আমার ভবিষ্যৎ ঠিক করবে না। আমি ভালোবাসব, কিন্তু নিজের অস্তিত্ব হারিয়ে নয়। আর সম্ভবত এই কারণেই লিলির গল্প এত মানুষের মনে জায়গা করে নেয়। কারণ এখানে কেউ নিখুঁত নয়, রাইলও নয়, অ্যাটলাসও নয়, লিলিও নয়। কিন্তু মানুষ নিখুঁত না হয়েও একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। একটা ভুল সম্পর্কের মধ্যে থেকেও একদিন বুঝতে পারে এখানেই থামতে হবে। আর কখনো কখনো জীবনের সবচেয়ে বড় সাহস কাউকে ধরে রাখা নয়, কাউকে ছেড়ে দেওয়া। নিজেকে বাঁচানোর জন্য, নিজের সন্তানের জন্য, ভবিষ্যতের জন্য, আত্মসম্মানের জন্য। লিলি শেষ পর্যন্ত শুধু একজন পুরুষকে বেছে নেয়নি, সে একটা জীবন বেছে নিয়েছে। এমন একটা জীবন যেখানে ভালোবাসা থাকবে, কিন্তু ভয় থাকবে না। যেখানে সম্পর্ক থাকবে, কিন্তু বন্দিত্ব থাকবে না। যেখানে সে মা হবে, কিন্তু নিজের পরিচয় হারাবে না। আর যেখানে তার অতীত থাকবে, কিন্তু তার ভবিষ্যৎ অতীতের হাতে থাকবে না। ভালোবাসা আর অধিকার এক নয়। এই অধ্যায়ের সবচেয়ে সুন্দর শিক্ষা হল, কেউ তোমাকে ভালোবাসে মানেই সে তোমার মালিক নয়। ভালোবাসার নামে নিয়ন্ত্রণ, অতিরিক্ত পজেসিভনেস, ভয় দেখানো, সীমারেখা ভাঙা, এসব ভালোবাসার প্রমাণ নয়। বরং সুস্থ ভালোবাসা বলে, তুমি আমার সঙ্গে থেকো, কারণ তুমি থাকতে চাও। এখানে অ্যাটলাসের চরিত্রটা গুরুত্বপূর্ণ। সে লিলির জীবনে এসে তার সিদ্ধান্ত নিজের হাতে নেয় না। সে অপেক্ষা করে, সম্মান করে, এবং লিলিকে নিজের মতো করে সিদ্ধান্ত নিতে দেয়। অন্যদিকে রাইলের ক্ষেত্রে ভালোবাসা থাকলেও তার আচরণ সম্পর্ককে নিরাপদ রাখতে পারেনি। এটাই বইটির অন্যতম গুরুত্বপূর্ণ পার্থক্য। ভালোবাসা অনুভূতি, কিন্তু সুস্থ সম্পর্ক একটি আচরণ। তুমি কাউকে ভালোবাসতেই পারো, কিন্তু সেই ভালোবাসাকে কিভাবে প্রকাশ করছো, সেটাই শেষ পর্যন্ত সম্পর্কের চরিত্র নির্ধারণ করে। আর লিলি শেষ পর্যন্ত এই পার্থক্যটাই শিখে যায়। পরের অধ্যায়ে আমরা গল্পের শেষ অংশ এবং পুরো বইটির গভীর দর্শন একসঙ্গে আনব। লিলির সিদ্ধান্ত, রাইলের সঙ্গে শেষ মুখোমুখি হওয়া, মাতৃত্ব, ক্ষমা, এবং কেন এই গল্পের আসল নায়ক সম্ভবত অ্যাটলাসও নয়, লিলি নিজেই। অধ্যায় ৫, যে গল্পটা এখানে শেষ হবে। লিলির জীবনে একটা সময় এসেছিল যখন তাকে আর প্রশ্ন করতে হয়নি, আমি কি রাইলকে ভালোবাসি? কারণ সে জানত সে ভালোবাসে। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর সে পেয়ে গিয়েছিল, আমি কি এই সম্পর্কের মধ্যে নিরাপদ? উত্তর ছিল না। আর কখনো কখনো একটা সম্পর্ক শেষ করার জন্য এই একটি উত্তরই যথেষ্ট। লিলি তখন মা হতে চলেছে। তার ভেতরে একটা নতুন জীবন, আর সেই নতুন জীবনের কথা ভাবতেই তার নিজের শৈশব বারবার ফিরে আসে। সে তার মাকে মনে করে, তার বাবাকে মনে করে, সেই বাড়িটাকে মনে করে যেখানে একজন মানুষ আরেকজনকে ভালোবাসত, তবুও সেই ভালোবাসার ভেতরে ছিল ভয়। ছোট্ট লিলি তখন কিছুই করতে পারেনি, সে শুধু দেখতে পেরেছিল। কিন্তু এখন সে বড় হয়েছে। এখন তার হাতে একটা সিদ্ধান্ত আছে, আর এই সিদ্ধান্তটাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়ে ওঠে। সে বুঝতে পারে, তার মায়ের গল্পের সবচেয়ে বড় শিক্ষা হয়তো ছিল না যে কিভাবে একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হয়, বরং কখন একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হয়। এই উপলব্ধি লিলিকে বদলে দেয়। সে রাইলকে ঘৃণা করতে শেখে না, বরং তার প্রতি একটা অদ্ভুত মিশ্র অনুভূতি থেকে যায়। ভালোবাসা, কষ্ট, রাগ, মায়া, হতাশা, সব একসঙ্গে। মানুষের অনুভূতি কখনো সাদা কালো হয় না,
তুমি একই মানুষকে একই সময়ে ভালোবাসতেও পারো, আবার তার কাছ থেকে দূরে থাকতেও চাইতে পারো। তুমি তার ভালো দিকগুলো মনে রাখতে পারো, তবুও তার খারাপ আচরণ মেনে না নিতে পারো। লিলির শক্তি এখানেই। সে নিজের অনুভূতিকে অস্বীকার করে না। সে শুধু নিজের সিদ্ধান্তকে তার অনুভূতির হাতে ছেড়ে দেয় না। এটাই পরিণত হওয়া। কারণ আবেগ বলে, আমি তাকে ভালোবাসি, কিন্তু বিবেক বলে, এই সম্পর্ক আমাকে ধ্বংস করছে। আর তখন একজন মানুষকে দুটোর মধ্যে একটা ভারসাম্য তৈরি করতে হয়। লিলি নিজের জন্য সেই কঠিন পথটাই বেছে নেয়। সে রাইলকে ছেড়ে যায়, এবং এই বিচ্ছেদ তার জন্য সহজ কোনো বিজয় নয়। এখানে কোনো উল্লাস নেই, কারণ সে একজন মানুষকে হারাচ্ছে যাকে সে সত্যিই ভালোবাসত। কিন্তু তার সঙ্গে সে আরও কিছু জিতছে: নিজের স্বাধীনতা, আত্মসম্মান, সন্তানের নিরাপত্তা, আর সবচেয়ে বড়, নিজের ভবিষ্যৎ। তারপর আসে সেই মুহূর্ত যেখানে লিলি নিজের মায়ের জায়গাটাকে নতুন করে বুঝতে পারে। একসময় সে তার মাকে বিচার করেছিল, ভাবত, কেন মা চলে গেল না? কিন্তু এখন সে বুঝতে পারে এই প্রশ্নের উত্তর এত সহজ নয়। একজন মানুষ যখন সম্পর্কের মধ্যে থাকে, সে শুধু নিজের কথা ভাবে না, সে পরিবারের কথা ভাবে, সন্তানের কথা ভাবে, অর্থনৈতিক নিরাপত্তার কথা ভাবে, সামাজিক চাপের কথা ভাবে, ভালোবাসার কথা ভাবে, আর সবচেয়ে বেশি ভাবে, যদি এবার সত্যিই সব ঠিক হয়ে যায়। এই আশাটাই অনেক মানুষকে আটকে রাখে। লিলি এখন সেটা বুঝতে পারে, আর তাই তার মায়ের প্রতি তার দৃষ্টিভঙ্গিও বদলে যায়। সে বুঝতে পারে তার মা দুর্বল ছিলেন না। তিনি হয়তো এমন একটা পরিস্থিতিতে ছিলেন যেখানে কোনো সিদ্ধান্তই সহজ ছিল না। এই উপলব্ধি লিলির নিজের কষ্টকেও একটা নতুন অর্থ দেয়। সে বুঝতে পারে তার গল্প তার মায়ের গল্পের পুনরাবৃত্তি হতে হবে না। একই জায়গা থেকে শুরু হলেও শেষটা আলাদা হতে পারে। একই ক্ষত থেকেও একজন মানুষ অন্য ভবিষ্যৎ তৈরি করতে পারে। এটাই চক্রভাঙা। একই ব্যথাকে পরবর্তী প্রজন্মের হাতে তুলে না দেওয়া। লিলি তার সন্তানকে সেই উত্তরাধিকার দিতে চায় না। তাই তার সিদ্ধান্তের সবচেয়ে শক্তিশালী দিক রাইলকে ছেড়ে যাওয়া নয়। সবচেয়ে শক্তিশালী দিক হল সে নিজের সন্তানকে একটা নতুন গল্প দিতে চায়। এমন একটা গল্প যেখানে ভালোবাসা মানে ভয় নয়, সম্পর্ক মানে বন্দিত্ব নয়, ক্ষমা মানে আবার একই কষ্টে ফিরে যাওয়া নয়, এবং যেখানে একজন মানুষ অন্য একজনের ভালোবাসা পাওয়ার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেবে না। এই সময়ই অ্যাটলাসের উপস্থিতি আরও অর্থপূর্ণ হয়ে ওঠে। কারণ অ্যাটলাস শুধু লিলির প্রেমের মানুষ নয়, সে লিলির সামনে একটা অন্য ধরনের সম্পর্কের সম্ভাবনা তৈরি করে। একটা সম্পর্ক যেখানে লিলিকে নিজের অস্তিত্ব প্রমাণ করতে হয় না, তার অতীতকে নিয়ে তাকে ছোট করা হয় না, তার সিদ্ধান্তকে সম্মান করা হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, লিলির গল্পের সমাধান অ্যাটলাস নয়। অ্যাটলাস তার জীবনে ভালোবাসা আনতে পারে, কিন্তু লিলির আত্মমুক্তি তার নিজের সিদ্ধান্ত থেকেই এসেছে। এই জায়গাটায় গল্পটাকে একটা সাধারণ প্রেমের গল্পের চেয়ে অনেক বড় করে তোলে। কারণ যদি গল্পের শেষটা শুধু এমন হতো, লিলি খারাপ মানুষকে ছেড়ে ভালো মানুষকে বেছে নিল, তাহলে গল্পের শিক্ষা খুব সাধারণ হয়ে যেত। কিন্তু এখানে শিক্ষা হল, লিলি প্রথমে নিজেকে বেছে নিয়েছে, তারপর অন্য কাউকে তার জীবনে জায়গা দিয়েছে। এই পার্থক্যটা বিশাল। কারণ একজন মানুষ যদি নিজের ভেতরের ক্ষতকে না বোঝে, তাহলে নতুন সম্পর্ক পুরনো সমস্যার পুনরাবৃত্তি হতে পারে। কিন্তু লিলি নিজের গল্পকে বুঝেছে, নিজের ভয়কে বুঝেছে, নিজের মায়ের গল্পকে নতুন করে দেখেছে, আর নিজের সন্তানের ভবিষ্যৎকে নিজের অতীতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ করেছে। এভাবেই একটা গল্প শেষ হয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, রাইল কি পুরোপুরি খারাপ মানুষ? সম্ভবত গল্পটি এমন সরল উত্তর দেয় না। সে একজন মানুষ যার নিজের ভেতরে ক্ষত ছিল, তার নিজের অতীত ছিল, তার নিজের অন্ধকার ছিল। কিন্তু তার অতীত তার আচরণের জন্য একটা ব্যাখ্যা হতে পারে, অজুহাত নয়। এখানেও একটা বড় শিক্ষা আছে। আমরা সবাই কোনো না কোনো ক্ষত নিয়ে বড় হই। কেউ সেই ক্ষতকে অন্যের ওপর চাপিয়ে দেয়, কেউ আবার সেই ক্ষতকে বুঝে চক্রটা থামানোর চেষ্টা করে। লিলি দ্বিতীয় পথটা বেছে নেয়, আর সেই কারণেই তার গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্যটি হয়তো প্রেম নিয়ে নয়, এটা দায়িত্ব নিয়ে।
এটা আমার কাছে এসে শেষ হবে। যে কষ্ট তার আগে এসেছে সেটা তার সন্তান পর্যন্ত যাবে না। যে ভয় তার শৈশবকে প্রভাবিত করেছে সেটা তার সন্তানের শৈশবের অংশ হবে না। যে ভুল প্রজন্মের পর প্রজন্ম পুনরাবৃত্তি হয়েছে সেটা তার জীবনে এসে থামবে। এবং তখন ইট এন্ডস উইথ আস শুধু একটা বইয়ের নাম থাকে না, এটা একটা সিদ্ধান্ত হয়ে যায়, একটা প্রতিজ্ঞা, সীমারেখা, একটা মানুষের নিজের কাছে দেওয়া কথা। আমার সঙ্গে যা হয়েছে তা আমার পরের প্রজন্মের সঙ্গে হবে না। আর হয়তো এটাই লিলির সবচেয়ে বড় জয়। সে তার অতীতকে বদলাতে পারেনি, কিন্তু সে তার ভবিষ্যৎকে বদলেছে। আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন অনেক সময় সেখানেই ঘটে। আমরা অতীতকে মুছে দিতে পারি না, কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারি অতীত আমাদের ভবিষ্যৎ হবে কিনা। লিলি সেই সিদ্ধান্ত নিয়েছিল, আর সেই কারণেই তার গল্পের শেষটা একটা প্রেমের সমাপ্তি নয়, এটা একটা চক্রের সমাপ্তি। আসল নায়ক কে? এই গল্প শেষ করার আগে একটা প্রশ্ন করা যায়। লিলির জীবনে আসল নায়ক কে? রাইল নয়, অ্যাটলাসও নয়। আসল নায়ক হল লিলির নিজের সিদ্ধান্ত। কারণ অ্যাটলাস তাকে ভালোবাসতে পারে, কিন্তু তার হয়ে সিদ্ধান্ত নিতে পারে না। রাইল তাকে ভালোবাসতে পারে, কিন্তু সেই ভালোবাসা তার আচরণকে সঠিক করে দেয় না। শেষ পর্যন্ত লিলিকেই বলতে হয়, এবার যথেষ্ট। আর এখানেই বইটি আমাদের একটা কঠিন সত্য শেখায়। কাউকে ভালোবাসা এবং তার সঙ্গে থাকা দুটো আলাদা সিদ্ধান্ত। তুমি কাউকে ভালোবাসতে পারো, তার ভালো দিকগুলো মনে রাখতে পারো, তার জন্য মায়া অনুভব করতে পারো, তবুও বলতে পারো, আমি এই সম্পর্কের মধ্যে আর থাকব না। এটা নিষ্ঠুরতা নয়, এটা নিজের প্রতি দায়িত্ব। আর সবচেয়ে সুন্দর শিক্ষা হল, চক্র ভাঙতে হলে সবসময় পুরো অতীতকে ঠিক করতে হয় না, কখনো শুধু সিদ্ধান্ত নিতে হয়, আমার পরের দিনটা গতকালের মতো হবে না। লিলি ঠিক সেটাই করে। তার মা পারেননি, তার বাবা পারেননি, রাইল নিজের অন্ধকারকে পুরোপুরি জয় করতে পারেনি, কিন্তু লিলি তার নিজের জীবনের জায়গা থেকে একটা সীমারেখা টেনে দেয়। এখানেই শেষ। তার কাছে এসে, তার সন্তানের আগে, তার পরবর্তী প্রজন্মের আগে। শেষ অধ্যায়। আমরা এই গল্পে নিজেদের কোথায় দেখি? একটা গল্প শেষ হয়ে যায়, পাতা বন্ধ হয়ে যায়, চরিত্রগুলো আমাদের জীবন থেকে ধীরে ধীরে দূরে সরে যায়। কিন্তু কিছু গল্প সত্যিই শেষ হয় না, কারণ গল্পের কোনো একটা জায়গায় আমরা হঠাৎ নিজেদের দেখতে পাই। ইট এন্ডস উইথ আস তেমনই একটা গল্প। এটা শুধু লিলি, রাইল আর অ্যাটলাসের গল্প নয়, এটা এমন একটা প্রশ্নের গল্প। ভালোবাসার জন্য একজন মানুষ নিজের কতটা হারাতে পারে, আর তার থেকেও বড় প্রশ্ন, কখন তাকে থামতে হবে। লিলির গল্প শুরু হয়েছিল একটা নতুন জীবন তৈরি করার স্বপ্ন দিয়ে। সে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল, নিজের একটা ফুলের দোকান চেয়েছিল, নিজের মতো করে বাঁচতে চেয়েছিল। কিন্তু তার অতীত তার সঙ্গে ছিল। শৈশবে সে দেখেছিল তার বাবা কিভাবে তার মাকে কষ্ট দিত। সে দেখেছিল ভালোবাসা আর কষ্ট একই ঘরে থাকতে পারে। একজন শিশু এসব দেখে বড় হলে তার ভেতরে একটা অদৃশ্য ধারণা তৈরি হতে পারে, হয়তো ভালোবাসার সঙ্গে কষ্ট থাকেই। কিন্তু লিলি সেই ধারণাকে চ্যালেঞ্জ করে। প্রথমে সে নিজেই সেই চক্রের কাছে গিয়ে দাঁড়ায়, রাইলকে ভালোবাসে, তার সঙ্গে জীবন তৈরি করে। তারপর দেখতে পায় যে জিনিস থেকে সে সারা জীবন পালাতে চেয়েছিল সেটাই আবার তার জীবনের মধ্যে ঢুকে পড়েছে। এখানে গল্পটা আমাদের একটা খুব অস্বস্তিকর প্রশ্ন করে। আমরা কি কখনো অজান্তেই নিজের পরিচিত কষ্টের দিকে ফিরে যাই? যে পরিবেশে আমরা বড় হই সেটা সবসময় আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে না, কিন্তু সেটা আমাদের সম্পর্কের প্রথম ভাষাটা শিখিয়ে দিতে পারে। কেউ ছোটবেলায় যদি দেখে ভালোবাসা মানে চুপ করে সহ্য করা, তাহলে বড় হয়ে সে হয়তো সহ্য করাকেই ভালোবাসা ভাবতে পারে। কেউ যদি দেখে রাগ মানেই চিৎকার, তাহলে তার কাছে শান্ত সম্পর্ক অপরিচিত মনে হতে পারে। কেউ যদি দেখে একজন মানুষ বারবার ক্ষমা চেয়ে আবার একই কাজ করছে, তাহলে সে হয়তো ক্ষমা আর পরিবর্তনের পার্থক্য ভুলে যেতে পারে। লিলির সবচেয়ে বড় শিক্ষা হল, অতীত তোমাকে প্রভাবিত করতে পারে, কিন্তু তোমাকে নিয়ন্ত্রণ করতেই হবে। এমন কোনো নিয়ম নেই। তুমি তোমার শৈশব নাও, তোমার পরিবারের ভুল নাও, তোমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো নাও। তুমি শেষ পর্যন্ত তোমার সিদ্ধান্তগুলো।
আর লিলির সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল চক্রটা তার কাছে এসে শেষ হবে। এই জায়গায় এসে বইটির শিরোনাম পুরো অর্থ পায়, মানে আমার সঙ্গে যা হয়েছে তা আমার সন্তানকে আমি দেব না। যে সম্পর্ক আমাকে ভেঙে দেয়, শুধু ভালোবাসি বলে আমি সেখানে থাকব না। আমি আমার অতীতকে সম্মান করব, কিন্তু তাকে আমার ভবিষ্যতের মালিক হতে দেব না। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। চক্র ভাঙা মানে অতীতকে ঘৃণা করা নয়, বরং অতীতকে বুঝে সেখান থেকে অন্য সিদ্ধান্ত নেওয়া। লিলি তার মাকে শেষ পর্যন্ত বিচার না করে বুঝতে শেখে, কারণ দূর থেকে একটা সম্পর্ককে বিচার করা খুব সহজ। আমরা বলি, কেন সে চলে গেল না? কেন সে এতদিন সহ্য করল? কেন সে আবার ক্ষমা করল? কিন্তু আমরা জানি না সেই মানুষটির ভেতরে কতগুলো ভয় একসঙ্গে কাজ করছিল। ভালোবাসা, সন্তান, আর্থিক নিরাপত্তা, সামাজিক চাপ, আশা, অনুশোচনা, আর একটা বিশ্বাস, হয়তো এবার সত্যিই বদলে যাবে। তাই এই গল্প শুধু ভুক্তভোগীকে সাহসী হতে বলে না, এটা আমাদের বিচার করার আগে বুঝতে শেখায়। কারণ বাইরে দাঁড়িয়ে বলা সহজ, চলে যাও, কিন্তু ভেতর থেকে বেরিয়ে আসার মানসিক শক্তি তৈরি করা অন্য ব্যাপার। আর এখানেই লিলির সিদ্ধান্তের মূল্য। সে রাইলকে ঘৃণা করে চলে যায়নি, সে তাকে ভালোবাসা বন্ধ করে চলে যায়নি। সে চলে গেছে কারণ সে বুঝেছিল ভালোবাসা থাকলেও এই সম্পর্ক নিরাপদ নয়। এই একটা উপলব্ধি আমাদের নিজেদের সম্পর্কের ক্ষেত্রেও অনেক প্রশ্ন তৈরি করতে পারে। আমরা কি এমন কোনো সম্পর্কের মধ্যে আছি যেখানে বারবার নিজের অনুভূতিকে ছোট করছি? আমরা কি কাউকে হারানোর ভয় থেকে নিজেকে হারিয়ে ফেলছি? আমরা কি কাউকে ভালোবাসার নামে তার ভুলের জন্য বারবার অজুহাত তৈরি করছি? আমরা কি ভাবছি একদিন সে বদলে যাবে, নাকি সত্যিই পরিবর্তনের প্রমাণ আছে? কারণ ক্ষমা আর পরিবর্তন এক জিনিস নয়। কেউ ক্ষমা চাইতে পারে, কিন্তু পরিবর্তন দেখা যায় আচরণে। আর একটা সম্পর্ককে শুধু কথায় নয়, আচরণ দিয়েই বিচার করতে হয়। এখানে অ্যাটলাসের উপস্থিতিও একটা আয়না তৈরি করে। কারণ অ্যাটলাস আমাদের দেখায় ভালোবাসার আরেকটা রূপ, যেখানে অধিকার নেই, আছে সম্মান। যেখানে চাপ নেই, আছে অপেক্ষা। যেখানে বলা হয় না তুমি আমার, বরং অনুভূতিটা এমন, তুমি নিজের মানুষ, তোমার সিদ্ধান্ত তোমার, তবুও আমি তোমাকে ভালোবাসি। এটাই সুস্থ ভালোবাসার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ভালোবাসা তোমাকে ছোট করবে না, স্বাধীনতা কেড়ে নেবে না, ভয়কে ব্যবহার করবে না, নিজের থেকে বিচ্ছিন্ন করবে না, বরং সত্যিকারের ভালোবাসা তোমাকে নিজের কাছেই ফিরিয়ে দেবে। এবং এখানেই গল্পটা একটা প্রেমের গল্প থেকে আত্মসম্মানের গল্প হয়ে ওঠে। আমরা প্রায়ই ভাবি ভালোবাসা মানে কাউকে ধরে রাখা, কিন্তু লিলির গল্প বলে কখনো কখনো ভালোবাসার সবচেয়ে সাহসী রূপ হল কাউকে ছেড়ে দেওয়া, আর তার থেকেও সাহসী নিজেকে ছেড়ে না দেওয়া। লিলি শেষ পর্যন্ত অ্যাটলাসকে বেছে নেয় কিনা সেটা গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সে নিজের জীবনকে বেছে নেয়, তার সন্তানের ভবিষ্যৎকে বেছে নেয়, নিজের আত্মসম্মানকে বেছে নেয়। সে সিদ্ধান্ত নেয় তার সন্তান এমন একটা পৃথিবীতে বড় হবে যেখানে ভালোবাসা আর ভয় একই জিনিস নয়। আর এখানেই মাতৃত্ব গল্পটাকে আরও গভীর করে। লিলি শুধু একজন নারী হিসেবে নিজের জন্য সিদ্ধান্ত নেয় না, সে একজন মা হিসেবে একটা নতুন ইতিহাস তৈরি করতে চায়। তার সন্তানের জন্য সে এমন একটা পৃথিবী তৈরি করতে চায় যেখানে ভালোবাসার সংজ্ঞা হবে নিরাপত্তা, সম্মান, বিশ্বাস, স্বাধীনতা। এবং এই জায়গায় এসে আমরা প্রত্যেকে নিজের জীবনের দিকে একবার তাকাতে পারি। হয়তো আমাদের জীবনে রাইল নেই, হয়তো আমাদের গল্পে অ্যাটলাসও নেই, হয়তো আছে কিছু ছোট ছোট সম্পর্ক, অভ্যাস, ভয়, মানুষের মতামত, কিছু পুরনো ক্ষত যেগুলো আমাদের নিজের জীবন থেকে দূরে সরিয়ে রাখে। হয়তো আমরা এমন কাউকে খুশি রাখতে গিয়ে নিজের স্বপ্ন ভুলে যাচ্ছি। হয়তো এমন একটা সম্পর্ক ধরে রেখেছি শুধু এই ভয়ে, এত বছর পরে কিভাবে চলে যাব। হয়তো আমরা ভাবছি আরেকটু চেষ্টা করলে সব ঠিক হবে। হয়তো আমরা নিজের কষ্টকে অতিরঞ্জন বলে মনে করছি। হয়তো অন্য একজনের অনুভূতিকে নিজের অনুভূতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ করে ফেলেছি। আর তখন ইট এন্ডস উইথ আস আমাদের সামনে একটা আয়না ধরে। সে জিজ্ঞেস করে, তুমি কি নিজের জীবনটাকে নিজের মতো করে বাঁচছ?
এই প্রশ্নের উত্তর অন্য কেউ দিতে পারবে না, শুধু তুমি পারবে। কারণ প্রত্যেক মানুষের চক্র আলাদা। কারো চক্র হতে পারে পরিবারের রাগ, কারো চক্র হতে পারে নিজেকে সব সময় ছোট ভাবা, কারো চক্র হতে পারে ভালোবাসার জন্য নিজের সীমা ভেঙে দেওয়া, কারো চক্র হতে পারে সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে ভুলে যাওয়া। আর চক্র ভাঙার প্রথম ধাপ হল চক্রটাকে চিনতে পারা, তারপর বলতে পারা, এটা আমার সঙ্গে হয়েছে, কিন্তু এটা আমার ভবিষ্যৎ হতে হবে না। এই একটা বাক্য একজন মানুষের জীবন বদলে দিতে পারে। কারণ আমরা অতীত বদলাতে পারি না, কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারি অতীতের পর কি হবে। লিলি সেটাই করেছে। সে নিজের গল্পের শেষটা অন্যভাবে লিখেছে। আর হয়তো আমাদের জীবনেও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা একই। আমরা যে গল্পটা পেয়েছি সেটা হুবহু পুনরাবৃত্তি না করে নিজেদের গল্পটা নতুন করে লেখা। কারণ তোমার বাবা মায়ের সম্পর্ক তোমার সম্পর্কের ভবিষ্যৎ নয়। তোমার শৈশব তোমার পুরো জীবন নয়। তোমার কোনো ভুল তোমার পুরো পরিচয় নয়। তোমার কোনো ব্যর্থ সম্পর্ক তোমার ভালোবাসার ক্ষমতার শেষ নয়। আর তোমার অতীতের কোনো অন্ধকার তোমার ভবিষ্যতের আলোকে চিরদিনের জন্য আটকে রাখতে পারে না। কখনো কখনো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুব ছোট একটা বাক্যে আসে, এখানেই শেষ। আর সেই বাক্যের মধ্যে থাকে একটা বিদায়, একটা ভয়, অজানা ভবিষ্যৎ, কিন্তু একই সঙ্গে থাকে একটা নতুন জীবনের শুরু। লিলির গল্প আমাদের তাই শুধু বলে না খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে এসো, এটা আরও গভীর কিছু বলে। নিজেকে এমনভাবে ভালোবাসতে শেখো যাতে নিজের ধ্বংসকে ভালোবাসার মূল্য বলে মনে না হয়। কাউকে ভালোবাসো, কিন্তু নিজের সীমারেখাও ভালোবাসো। কাউকে ক্ষমা করো, কিন্তু নিজের কষ্টকে অস্বীকার করে নয়। কাউকে দ্বিতীয় সুযোগ দাও, কিন্তু পরিবর্তনের জায়গায় শুধু প্রতিশ্রুতিকে বসিয়ে নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্য কাউকে বাঁচাতে গিয়ে নিজেকে ডুবিয়ে দিও না, কারণ তুমি কারো উদ্ধারকর্তা নও। প্রত্যেক মানুষকে নিজের আচরণের দায়িত্ব নিতে হয়, আর তোমার দায়িত্ব নিজের জীবনের প্রতি, নিজের ভবিষ্যতের প্রতি, নিজের আত্মসম্মানের প্রতি। এই কারণেই ইট এন্ডস উইথ আস শেষ পর্যন্ত একটা প্রেমের গল্প নয়, এটা একটা সিদ্ধান্তের গল্প, একটা মায়ের গল্প, একটা মেয়ের গল্প, একটা প্রজন্মের গল্প, আর সবচেয়ে বেশি নিজেকে ফিরে পাওয়ার গল্প। হয়তো আমাদের সবার জীবনেই কোনো না কোনো জায়গায় একটা গল্প চলছে, যেটা আমাদের আগে থেকেই শুরু হয়েছে। হয়তো সেই গল্পে আমরা সবকিছু বেছে নিইনি, কিন্তু একটা জায়গা এখনও আমাদের হাতে, শেষটা। আমরা কিভাবে শেষ করব সেটা। আর যদি কখনো মনে হয় আমার জীবনেও এই গল্পের মতো কিছু আছে, তাহলে হয়তো প্রশ্নটা হবে না আমি কিভাবে অতীতটা বদলাবো, প্রশ্নটা হবে আমি আজ কি সিদ্ধান্ত নিতে পারি যাতে আমার আগামীকাল আমার গতকালের মতো না হয়। কারণ অতীত হয়তো তোমার গল্পের প্রথম অধ্যায়, কিন্তু শেষ অধ্যায়টা এখনও লেখা হয়নি। আর কখনো কখনো সবচেয়ে সুন্দর গল্পের শুরু হয় সেখান থেকেই, যেদিন একজন মানুষ নিজেকে বলে, এবার যথেষ্ট, আমি নিজেকে আর হারাবো না, আমি এই কষ্টকে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেব না, আমার সঙ্গে এসে এই গল্পটা শেষ হবে। এটাই লিলির গল্প, এটাই ইট এন্ডস উইথ আস। আর হয়তো এটাই আমাদেরও গল্পের আয়না। কারণ শেষ পর্যন্ত প্রশ্নটা লিলি কি বেছে নিয়েছিল সেটা নয়, প্রশ্নটা হলো আমরা হলে কি বেছে নিতাম। আর তার থেকেও বড় প্রশ্ন, আমাদের জীবনে কোন গল্পটা আমাদের কাছে এসে শেষ হওয়া দরকার। হয়তো সেই উত্তরটাই আমাদের প্রত্যেককে নিজের গল্পের পরবর্তী অধ্যায় লিখতে সাহায্য করবে। কিছু গল্প আমাদের বিনোদন দেয়, কিছু গল্প আমাদের কাঁদায়, আর কিছু গল্প আমাদের নিজেদের দিকে তাকাতে বাধ্য করে। ইট এন্ডস উইথ আস তেমনই একটি গল্প। কারণ লিলি শুধু তার জীবনের একটা সম্পর্ক শেষ করেনি, সে একটা চক্র শেষ করেছে। আর হয়তো আমাদের জীবনেও এমন কিছু চক্র আছে যেগুলো আমাদের কাছে এসে শেষ হওয়ার অপেক্ষায়। তাই আজ যদি এই গল্প থেকে একটা কথাই মনে রাখি, সেটা হোক এই, ভালোবাসা কখনোই নিজেকে হারিয়ে ফেলার নাম নয়, আর নিজের জীবনকে বেছে নেছে নেওয়া স্বার্থপরতা নয়। কখনো কখনো এটাই সবচেয়ে সাহসী ভালোবাসা, নিজের প্রতি, নিজের ভবিষ্যতের প্রতি, আর সেই মানুষগুলোর প্রতি যারা আমাদের পরের অধ্যায় হয়ে
আমাদের জীবনে আসবে। হয়তো আমাদের অতীত আমরা লিখিনি, কিন্তু পরের অধ্যায়টা আমরা লিখতে পারি। এবং কখনো কখনো একটা মানুষের সবচেয়ে বড় জয় হল সে বলতে পারে, আমার সঙ্গে যা হয়েছে সেটা আমার সঙ্গে এখানেই শেষ।